আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের যাদের 2024 সালের বার্ষিক পরীক্ষা রয়েছে, তোমাদের নতুন যে কারিকুলামটি রয়েছে সেটির আলোকে তোমাদের আর পরীক্ষা হবে না, অর্থাৎ শিখন পদ্ধতিতে আর পরীক্ষাটি হবে না। তোমাদের পরীক্ষাটি হবে নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি। সেজন্য তোমাদের শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের নতুন যে সিলেবাসটি প্রদান করা হয়েছে, সেই সিলেবাসে তোমাদের প্রশ্ন কাঠামো, কিভাবে তোমাদের প্রশ্নগুলি আসবে সেগুলির একটি কাঠামো দেওয়া হয়েছে এবং সেখানে 15টি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্নোত্তর, এই ধরনের প্রশ্ন এসে থাকবে। তাই তোমাদের এখন থেকে প্রত্যেকটি পার্ট কিন্তু তোমাদের অঙ্কগুলি কিন্তু করতে হবে। তাই ইনার নার্নিং হোম চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে সব কয়টি অধ্যায় পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যাতে তোমরা পরীক্ষার যে সকল প্রশ্নগুলি এসে থাকে সে সকল প্রশ্নগুলি আনসার করতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের যে প্রথম যে অধ্যায়টি রয়েছে গণিত বইয়ের, সেটি হচ্ছে অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারা। প্রথমত তোমাদের একটি কথা বলতে চাই যে অনুক্রম বা ধারা কি। ধারা অনুক্রম হচ্ছে যখন পরপর দুটি সংখ্যাকে সাজালে যদি একটির সাথে অপরটির সম্পর্ক থাকে তাহলে সেটিকে বলা হয় অনুক্রম বা ধারা। আমরা এখানে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে 2 + 3 + 4, এখানে আমরা তিনটি সংখ্যা লিখলাম 2 3 4, অথবা এখানে 5 7 9, এখানে তিনটি সংখ্যা লিখলাম। তাহলে ধারা জিনিসটা আসলে কি সেটি তোমাদের আগে বুঝতে হবে। এখানে 1 2 এবং 3 এবং রয়েছে এখানে 4, অর্থাৎ একটি থেকে আরেকটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, 3 থেকে 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 5 এবং 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 এবং 7 এবং 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ পরপর একটি সংখ্যার সাথে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথমটি রয়েছে 1 এবং দ্বিতীয়টি রয়েছে 2, সে কারণে পরপর একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যার কিন্তু কি রয়েছে, সম্পর্ক রয়েছে। এবং এই ধরনের একটি সংখ্যার সাথে যখন আরেকটি সংখ্যার সম্পর্ক থাকবে এবং সেখানে প্লাস চিহ্ন দ্বারা যখন সংখ্যাগুলো লিখা হবে সেগুলোকে সাধারণত ধারা, সেগুলোকে বলা হয় সাধারণত কি, ধারা। এখন আমরা জানবো যে ধারা আসলে কয় ধরনের হয়ে থাকে। ধারা সাধারণত দু ধরনের হয়ে থাকে, সমান্তর ধারা এবং রয়েছে তোমাদের গুণোত্তর ধারা। অর্থাৎ ধারাটি প্রথমত রয়েছে সমান্তর ধারা, সমান্তর ধারা এবং রয়েছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। আমরা এখন এই সমান্তর এবং গুণোত্তর এই দুই প্রকারের ধারা তোমাদের অনুক্রম এবং ধারা এই যে অনুশীলনীটা রয়েছে সেটির মধ্যে রয়েছে। আমরা সাধারণত এখন বেসিক এবং সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে সেগুলোকে মনে রাখবো সেটি দেখবো, যে সমান্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কি। তোমরা সহজে সেটি মনে রাখার জন্য একটি উপায় হচ্ছে সহজ টেকনিকে, সমান্তর ধারা হচ্ছে পরপর যখন একটি সংখ্যার সঙ্গে অপর একটি সংখ্যার পার্থক্য সমান হবে সেটিকে বলা হয় থাকে সমান্তর ধারা। তাহলে এখানে আমরা যেটি পেয়েছি যে 5 এবং 7, 7 এবং 9, অর্থাৎ এখান থেকে এখানে তার মধ্যে পার্থক্য রয়েছে 2 এবং 7 থেকে 9 তার মধ্যে পার্থক্য রয়েছে 2, তাহলে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সমান্তর ধারা। আশা করি তোমরা সমান্তর ধারা কি সেটি বুঝেছো। তারপর রয়েছে গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারা হচ্ছে যখন পরপর একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার ভাগফল সমান হবে তাকে বলা হয় থাকে গুণোত্তর ধারা। আমরা এখন গুণোত্তর ধারা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে রয়েছে 4 8 তারপর হচ্ছে 16। আমরা এটাকে যদি এটাকে দ্বারা ভাগ করি অর্থাৎ তাহলে এখানে কত আসে 2, এবং 8 কে যখন 16 দ্বারা ভাগ করব এটা আসবে 2, অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা যখন আমরা ভাগ করব তখন ভাগফল কিন্তু এখানে সমান আসবে। প্রত্যেকটি ভাগফল কি আসবে, সমান আসবে। যখন ভাগফল সমান আসবে তখন তোমরা সেটি মনে রাখবা, সেটি হচ্ছে গুণোত্তর ধারা। আশা করি তোমরা পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যে উপরোক্ত ধারাটি থেকে এনতম পদ, এনতম পদের সমষ্টি, এই ধরনের প্রশ্ন এসে থাকে, নির্ণয় করো। প্রথমত তোমাদের যে কাজটি হচ্ছে আসলে প্রথমে তোমরা সেখানে নির্ণয় করতে হবে যে ধারাটি আসলে কি ধারা সেটিকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমরা ধারা, গুণোত্তর এবং সমান্তর দুটি ধারাই
আমরা এখানে জানতে পেরেছি। এখন আমরা মূল যে প্রশ্নগুলি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করা হবে সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা কি? সমান্তর ধারা, এখানে আমরা একটি ধারা লিখেছি, এটি একটি সমান্তর ধারা, এটিও কি সমান্তর ধারা। তাহলে এই ধারার মধ্যে দেখো অনেকগুলো পদ রয়েছে। এটি হচ্ছে প্রথম পদ, এটি হচ্ছে দ্বিতীয় পদ, এটি হচ্ছে তৃতীয় পদ, এভাবে পরপর অনেকগুলো পদ থাকতে পারে। এখানে যে প্রথম পদটি রয়েছে সেটাকে প্রকাশ করা হয়ে থাকে এ দ্বারা। তাহলে ধারার প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ। ধারার প্রথম পদ ইকুয়াল হচ্ছে এ, অর্থাৎ ধারা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। যখন আমরা সমান্তর ধারার কোনো অঙ্ক সমাধান করব, সেক্ষেত্রে আমাদের ধারার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ তাদের মধ্যে যে ব্যবধানটি রয়েছে সেটি নির্ণয় করতে হবে, এবং এই পার্থক্যটি বলা হয় তাকে সাধারণত সাধারণ অন্তর। সাধারণ অন্তর। তাহলে এখানে আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় থাকে। ডিস্টেন্স কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। তাহলে ধারার প্রথম পদ হচ্ছে এ দ্বারা, ধারার সাধারণ হচ্ছে ডি। তাহলে এখান থেকে যখন আমরা এই যে পার্থক্যটা 1 এবং পার্থক্যটা 2, এটা হচ্ছে কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর, এটাও সাধারণ অন্তর। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটি করতে হয়, সেখানে সাধারণ অনুপাত বের করতে হয়। আমরা যখন গুণোত্তর ধারা যখন করব, সেখানে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আজ তোমাদের সম্পূর্ণ সমান্তর ধারা সম্বন্ধে বেসিক ধারণা দিব, এবং সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে সমান্তর ধারার যে কোনো প্রশ্ন সমাধান করা যায় সেটি আমরা আলোচনা করব। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণত যে সকল প্রশ্নগুলি এসে থাকে, তোমরা যদি দুটি প্রশ্ন সমাধান করতে পারো তাহলে সমান্তর ধারা থেকে যে কোনো প্রশ্ন আসলে সেটি সমাধান করতে পারবা। অর্থাৎ সমান্তর ধারা থেকে যে সকল প্রশ্নগুলি এসে থাকে, প্রথমত হচ্ছে n তম পদ এবং n তম পদের সমষ্টি। কি? n তম পদ, আরেকটি হচ্ছে n তম পদের সমষ্টি। এবং এই দুটি পদেরই কিন্তু দুটি সূত্র রয়েছে, সেটি তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমে যেটি রয়েছে n তম পদ। n তম পদ, n তম পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে আমরা লিখলাম n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। যখন এখানে বলবে যে তুমি 5তম, 10তম, 20তম, হ্যাঁ যে কোনো তম পদ, তখন তোমরা সেখানে লিখবা a প্লাস, এখানে যদি বলা হয় তুমি 5তম পদ নির্ণয় করো, তাহলে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d। যখন বলা হবে তুমি 10তম পদ নির্ণয় করো, তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। কারণ এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যখন যে যততম পদ তোমাদের বলে দেওয়া থাকবে, তোমরা সাধারণত সূত্রের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে এটি লিখবা a প্লাস 10তম থাকলে 10 মাইনাস 1 ইন্টু d। তারপর যে সূত্রটি রয়েছে সমান্তর ধারার, সেটি হচ্ছে n তম পদের সমষ্টি। n তম পদের কি সমষ্টি? n তম পদের সমষ্টি Sn, অর্থাৎ n তম পদের সমষ্টিকে প্রকাশ করা হয় থেকে Sn। যখন এখানে থাকবে তুমি 10তম পদের সমষ্টি নির্ণয় করো, সেখানে তোমরা লিখবা 10তম পদের সমষ্টি S10। যখন 20তম পদের কথা বলে দেওয়া থাকবে যে তুমি 20তম পদ নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা লিখবা 20তম পদের সমষ্টি S20। এখন আসি আমরা যে মূল সূত্রটা কি। মূল সূত্রটা হচ্ছে এখানে n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ এখানে তোমাদের যে দুটি সূত্র রয়েছে সমান্তর দ্বারা, এই দুটি সূত্রের আলোকে সাধারণত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবং এই দুটি সূত্র দ্বারা তোমরা দুটি অঙ্ক করলে আশা করি তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমরা সেগুলো আনসার করতে পারবা। প্রথম সূত্রটা হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এবং n তম পদের সমষ্টি হচ্ছে Sn n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুটি সূত্র তোমাদের অবশ্যই কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। এবং আগামী পর্বে আমরা সাধারণত এখানে যে 3টি অঙ্ক রয়েছে, এই 3টি অঙ্ক করে কিভাবে তোমরা ধারা থেকে সকল প্রশ্নের উত্তর করতে পারো সেটি আমরা দেখিয়ে দেব। ইনান লার্নিং হোমের পক্ষ থেকে এই ধরনের সাজেশনমূলক বার্ষিক পরীক্ষার জন্য ভিডিও পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ধারার থেকে যে সকল প্রশ্নগুলি এসে থাকে, অর্থাৎ দুটি ভিডিওর মাধ্যমে তোমরা সাধারণত কি
এখানে দ্বারা থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসে থাকে সবগুলো কিভাবে সমাধান করা যায় সেটি তোমরা আশা করি শিখতে পারবা। ধন্যবাদ সবাইকে।